হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনে আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই ভিডিওটি নেওয়া হয়েছে পিনাকি ভট্টাচার্য চ্যানেল থেকে। আর ভিডিওর টাইটেল হচ্ছে হাসিনার ইসরায়েলের সাথে দোস্তি, পিনাকি ভট্টাচার্য দ্য আনটোল্ড। বন্ধুরা, আজ দেখতে পাবো পিনাকি শেখ হাসিনাকে নিয়ে কিভাবে ট্রোল করেছে, কিভাবে তার উপর আরোপ লাগিয়েছে এবং ইসরায়েলের প্রতি কিভাবে তার মন্তব্য রেখেছেন তার সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওতে। আর আমি তার পরিপ্রেক্ষিতে যুক্তি তর্ক তুলে ধরবো। তো বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি, আর ভিডিওর মাঝে মাঝে অবভিয়াসলি আমার যুক্তিতর্ক তুলে ধরবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। চলুন সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। আজকের ভিডিও উৎসর্গ করা হলো গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমকে। সাইফুল আজম পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা যিনি আকাশপথে লড়াই করেছেন তিনটি ভিন্ন দেশের বিমান বাহিনীর হয়ে। আর একক ব্যক্তি হিসেবে আকাশপথের যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার অনন্য রেকর্ড গড়েছেন। বর্ণাঢ্য কর্মজীবনে একের পর এক ইতিহাস রচনা করে গেছেন এই বীর বাংলাদেশী। আমেরিকান খেতাব পাওয়া পৃথিবীর 22 জন লিভিং ইগলের অন্যতম ছিলেন এই বাংলাদেশী বৈমানিক। 1958 সালে তিনি তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন এবং পরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী থেকে অতি কৃতিত্বের সঙ্গে বিমান যুদ্ধের কৌশল শেখা শেষ করেছিলেন। তার কৃতিত্বে তাকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী টপ গান আখ্যায় ভূষিত করেছিল। এর আগে 1965 সালে পাক ভারত যুদ্ধে তার বীরত্বে আক্রান্ত হয় একটি ভারতীয় ফোল্যান্ড নেট জঙ্গি বিমান। সে বিমান থেকে ভারতের ফ্লাইট অফিসার বিজয় মায়াদেবকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়। আমাদের আজকের এপিসোড তার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে। গত 7 অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরায়েলের বর্বর আক্রমণ শুরু হওয়ার পর কমপক্ষে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ দেয়া মানুষের সংখ্যা দাঁড়াইছে 30,035 জন, যার মধ্যে 13,230 জনই ছিল অবশ শিশু, 8,860 জন মহিলা। মানে ইসরায়েলের হায়নাদের হাতে প্রাণ হারানো 30,035 জনের মধ্যে 22,090 জনই হইল শুধু নিষ্পাপ শিশু আর মহিলা। এইদিকে বিনা অন্যায় প্রাণ হারানো বাকি মানুষগুলো তো আছেই, আর এই আগ্রাসনে গুরুতর আহত মানুষের সংখ্যা 70,457 জন। এই বর্বর আক্রমণের ঘটনা সারা দুনিয়ায় বিশাল প্রতিক্রিয়া তৈরি করছে। প্রথমে বোমা মেরে মারছে, তারপরে ক্ষুধায় মারছে। আপনি দেখেন এই বাচ্চা মেয়েটা কি অবস্থা, ক্ষুধায় শুকায় কিভাবে মারা গেছে মেয়েটা। ক্ষুধার্ত ফিলিস্তিনিরা খাদ্যের জন্য হাহাকার করতেছে। بابا بيجيب لك الاكل. بابا الجنة. بابا مستشهد؟ اه ايش قولي له؟ اشتقت للغبن غبية اشتقت لكل شيء. الله يسلمك. قول يا عمي قول يا عمي سمعتوا طالعين؟ طالعين الصبح. الله يعطيك العافية. هاتوا خبز كمان، هاتوا خبز كمان. كيف الوضع؟ والله وضع مجاعة. ايش مالك يا؟ مجاعة والله بدي اروح الجواز بناس كثير البلد. قديش اللي محتاج؟
متخيلين يا جماعة تبكي عشان خبز إلها أكثر من شهرين ما أكلتش خبز. متخيلين لوين وصلنا؟ كل العالم اللي قاعد بيتفرج خبز، مش قادرين نودي للشمال خبز. والله حرام. ايش مالك؟ ليش بتصيح؟ قديش لكم ما اكلتوش خبز؟ من شهر 11 من يوم الفجر. يا الله. الله يخطكم، الله يكرمك، الله يكرمكم يا رب. الله يكرمكم، الله ينصركم. كيف زاكي؟ عجبك؟ كيف الاكل؟ زاكي؟ حيوي. والله بتاكل حاف ونار. كيف؟ على خلف والله. أمانة زاكي؟ والله على خلف والله حبايبي الله يرحمك. ايش اسمك انت؟ ايش كتصير بس تكبري؟ জেলখানায় নিরাপত্তা থাকে, খাদ্য চিকিৎসা থাকে। পৃথিবীর এই নিকৃষ্ট উন্মুক্ত কারাগারে না আছে জীবনের নিরাপত্তা, না আছে খাবার, না আছে চিকিৎসা। যে দুনিয়াকে আমরা সভ্য দুনিয়া বলে জানি, যারা সভ্যতা মানবাধিকারের বড়াই করে, তারা এই মানবিক বিপর্যয় নিয়ে নিশ্চুপ। কিন্তু এই অমানবিকতা এতই নির্মম ছিল যে খোদ আমেরিকার বিমান বাহিনীর এক সৈনিক আমেরিকা ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন ধরায় আত্মাহুতি দিচ্ছেন। তার শরীর যখন আগুনে জ্বলতেছিল তখন তিনি স্লোগান দিতেছিলেন, ফিলিস্তিন স্বাধীন হোক। আমেরিকার ফিলিস্তিন নীতি নিয়ে জনমত এমন অবস্থায় পৌঁছেছে যে বাইডেনের পরের টার্মের বিজয় অনিশ্চিত হয়ে পড়ছে। সবচেয়ে বড় কথা, তরুণেরা বেশি বেশি মনে করতেছে যে বাইডেনের ফিলিস্তিন পলিসি ভুল। এই বাইডেন তিনবার ভেটো দিছে গাজায় সিজফায়ারের বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবে। এই আমেরিকা আবার মানবাধিকার। এইবার আসেন আমরা দেখি হাসিনা কি বলছে ফিলিস্তিন। প্রথমত, সৈন্য যে কোনো দেশেরই হোক না কেন তাকে অবশ্যই সম্মান করা উচিত, সে যে কোনো দেশেরই সৈন্য হোক না কেন। তার কারণ এটাই নিয়ম। আই স্যালুট ইউ, আই স্যালুট ইউ। বর্তমান সময় ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে এটা কিন্তু ইসরায়েল শুরু করেনি। আর এটা যদি আমরা নামকরণ দিই যে ইসরায়েল আর ফিলিস্তিন এর মধ্যে যুদ্ধ হচ্ছে, তাহলে সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল হবে এটা। প্যালেস্টাইনের জনগণ এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি, বা প্যালেস্টাইনের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কিন্তু এখনো কোনো স্টেটমেন্ট জারি করেনি যে হামাস তাদের সৈন্য। তার কারণ তারা হচ্ছে সন্ত্রাস গুট, তারা হচ্ছে বর্বর মানব জাতির শত্রু হামাস। ইসরায়েলের উপর 5,000 রকেট কারা নিক্ষেপ করেছিল এই হামাস। আপনি বলুন, আত্মরক্ষার অধিকার কারোর আছে কি নেই? ইসরায়েলের জনগণ তার নিজের আত্মরক্ষার জন্য হামাসের উপর আক্রমণ করেছে। আর হামাস ফিলিস্তিনের যে নাগরিক, যারা নিরীহ জনগণ, তাদেরকে ঢাল করে নিজেদের আত্মরক্ষা করছে। ইনফ্যাক্ট ইসরায়েলের নারীদের তুলে নিয়ে ধর্ষণ পর্যন্ত করেছে, তাদেরকে বন্দি করেছে, ইসরায়েলের বাচ্চাদের পর্যন্ত বন্দি করেছে। এটা আমরা দেখেছি, আমরা মিডিয়াতে দেখেছি। আমার প্রশ্ন এখানে, 56টি মুসলিম দেশ তারা কেন ইসরায়েলের উপর আক্রমণ করছে না? তারা কেন সৈন্য পাঠাচ্ছে না? তারা কেন অস্ত্র পাঠাচ্ছে না হামাসের কাছে? তার কারণ তারা জানে যে হামাস সন্ত্রাসী গুট। তারা জানে যে হামাস যেটা করেছে সেটা ভুল করেছে। হামাসের এই ভুলের জন্য তার মাসুল গুনছে ফিলিস্তিনের সাধারণ নাগরিক, সাধারণ জনগণ, সেই ছোট ছোট শিশু যারা যুদ্ধ কি জিনিস সেটাই বোঝে না। হামাস ঢাল করে রেখেছে প্যালেস্টাইনের সাধারণ মানুষজনকে। আমার মতে ফিলিস্তিনের জনগণের মুখে অন্ন তুলে দেওয়া বা শিশু তাদের মুখে খাবার তুলে দেওয়া
কোনো শিশু যাতে ক্ষুধার্ত বা আর্তনাদের ব্যথায় মারা না যায়, এটা আমার একান্ত বা আমার মানব জাতির জন্য মেসেজ। যারা এই যুদ্ধে ফেঁসে গেছে তাদের পাশে গিয়ে সকল দেশের দায়িত্ব যে তারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তাদের ক্ষুধার্ত মুখে দুমুঠো খাবার তুলে দেবে এবং স্বাস্থ্যের জন্য মেডিসিন, চিকিৎসা এবং বাসস্থানের ব্যবস্থা করবে। কিন্তু হামাসের মতো এরকম বর্বর সন্ত্রাসীদের নির্মূলভাবে ধ্বংস করা একান্তই দরকার, নয়তো মানব জাতির জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখুন সিরিয়াতে কি হয়েছে, আপনারা দেখুন ইরানে কি হয়েছে, আপনারা দেখুন পাকিস্তানে কি হচ্ছে। আপনারা যদি একটু দেখতে চান, একটু ভালো করে বুঝতে চান, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করতে করতে, ভারতের বিরোধিতা করতে করতে আজ কোথায় এসে দাঁড়িয়েছে, ভিখারি হয়ে গেছে। তাদের জিডিপি আমাদের টাটা গ্রুপের থেকেও কম, হয়ে গেছে তাদের পুরো দেশের জিডিপি। তাহলে বুঝতে পারছেন যে আমাদের ভারতের একটি কোম্পানি টাটা গ্রুপস, সে কিনে নিতে পারে সম্পূর্ণ পাকিস্তানকে। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, যুদ্ধ কখনোই মানব জীবনে সুখময় দিক বয়ে নিয়ে আসে না। তাই যুদ্ধ নয়, শান্তির বাণী আমরা সবাইকে দিতে চাই। ভারতীয় গভর্নমেন্ট সবসময় তার পক্ষ স্পষ্ট করে দিয়েছে, ভারত হামাসের বিপক্ষে, ফিলিস্তিনের যে সর্বসাধারণ মানুষ, যারা নিরীহ মানুষ, বা প্যালেস্টাইন যে গভর্নমেন্ট তার পক্ষে। কিন্তু হামাসের পক্ষে কখনোই ভারত দাঁড়াবে না। হামাস সন্ত্রাসী গুট, যারা সন্ত্রাসীদের ধ্বংস করবে তাদের সাথ দেবে ভারত। পিনাকি বাবু, আপনি একটা কয়েনের আপনার দিকটাই সবার সামনে তুলে ধরেছেন, কিন্তু কয়েনের যে অপর সাইডটা রয়েছে সেটাও আপনি সবার সামনে তুলে ধরুন। হামাস একটা সন্ত্রাসী গুট, একটা সন্ত্রাসী দল। হামাসই প্রথম 5,000 রকেট ইসরায়েলের উপর ছুড়েছিল। তার প্রতিপক্ষে ইসরায়েল হামাসকে ধ্বংস করছে, এটাই সত্য। এটা আপনি বলবেন না, কেন বলবেন না? আপনার এটাও তো বলা উচিত ছিল যে হামাসই তো প্রথমে আক্রমণ করেছে ইসরায়েলের উপর। এটা আপনি বলছেন না। আপনি দেখছেন পাকিস্তানের চোখে, আপনি দেখছেন ইরানের চোখে, আপনি দেখছেন ইরাকের চোখে। কখনো নিজের চোখে দেখা করুন। সে বিএনপিকে দোষ দিচ্ছে, কেন বিএনপি গাজার প্রশ্নে নিশ্চুপ। কিন্তু ঘটনা হইতেছে, এই অবৈধ হাসিনা সরকারের জাউরা ঠোলা বাহিনী 27 অক্টোবর ঠিক একইভাবে বিএনপির জনসভায় হামলা করছে, ফিলিস্তিনের গাজার মতো। দুই দিক অবরুদ্ধ কইরা নির্মম ভাবে হামলা করে। এই হামলার 3 দিন পরে ওবায়দুল কাদের ওই যে কাউয়া 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 সাউন্ড দেন, জোরে জোরে, আরো জোরে কান ফাটায় দেন। কাউয়া কইছে যে বিএনপি নাকি বাংলাদেশকে গাজা বানাইতে চায়। এইটা আওয়ামী লীগের প্রোপাগান্ডার কৌশল। যারে মারবে তারাই সে ব্লেম দিয়ে নিজে ভিকটিম সাজবে। তো আওয়ামী লীগ কি করেছে? গাজার মানুষের জন্য মিছিল করেছে, পোস্টার ছাপিছে, সাহায্য পাঠিয়েছে, ওষুধ, ডাক্তার, খাবার পাঠাইতে তো কোনো সমস্যা ছিল না, বাধা ছিল না। নিজে কিছু করে না, আর কয় বিএনপি কিছু করে নাই। কেমন জাউরা। আসেন সে আরো কি করেছে তা দেখি। বাংলাদেশ ইসলামিক প্রজাতন্ত্র একটি দেশ। এখানে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয় সরকার, যেমন আমাদের ভারতবর্ষে হয়ে থাকে। কিন্তু চীনে এটা কিন্তু হয় না। চীন কিন্তু এক নায়কতন্ত্র একটি দেশ। সেখানে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, কিন্তু সেটা ডাইরেক্ট পাবলিকের ভোটে নয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। সরকার এবং সরকারের বিপক্ষে
অবশ্যই জনগণ থাকবে। বাংলাদেশের সরকারের বিপক্ষে যারা আছে তারা রাস্তায় নেমে আন্দোলন অবশ্যই করবে, যদি সেটা ন্যায্য আন্দোলন হয়। সেটা যদি সরকারের কোনো নীতির বা জনগণের বিরুদ্ধে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ অবশ্যই আন্দোলন করতে পারে, বিশেষ করে বিপক্ষের লোক। তো বিএনপি যে আন্দোলন করছে সেটা শান্তিপূর্ণভাবে করছে না, সেটা কি করছে, গভর্নমেন্ট প্রপার্টি, পাবলিক প্রপার্টি সেগুলো ভাঙচুর করছে, রাস্তায় আগজনিত করছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সরকার সবসময় আন্দোলন দাবানোর চেষ্টা করে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এটা সরকারের দায়িত্ব। তার কারণ সরকার এটা যদি না করে তাহলে দেশের ভিতর যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটা কন্ট্রোল করবে কে? আমেরিকা এসে, ভারত যেয়ে, চীন যেয়ে, পাকিস্তান যেয়ে? না, সে দেশের সরকারের দায়িত্ব থাকে সেটা, যে সাধারণ মানুষের নাগরিক যে সুরক্ষা সেটা দেওয়ার কর্তব্য সেই দেশের সরকারের। কিন্তু বিএনপি যদি কোনো সমালোচনা করতে চায়, সেটা সংসদ ভবন আছে সেখানে যে বসুন, সেখানে বসছে না, সেখানে না গিয়ে রাস্তায় নামে শুধু সরকারের বিরোধিতা করছে। কিন্তু বাংলাদেশে যে ডেভেলপমেন্ট হচ্ছে, যে কাজকর্মগুলো চলছে, রোড, সড়ক, ব্রিজ, রেলওয়ে, এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় যে ডেভেলপমেন্ট হচ্ছে, কাদের জন্য হচ্ছে? শুধু কি আওয়ামী লীগ যারা করে তাদের জন্য? না, বিএনপি যারা করে তাদের জন্যও। কিন্তু এখানে আওয়ামী লীগ কি করছে? স্রেফ সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। আরে ভাই, উস্কানি দিলে সংসদ ভবনে আপনাদের যে রিপ্রেজেন্টার আছে তাদেরকে বসান, নির্বাচন অংশগ্রহণ নিন, সেখানে বসে সরকারের যদি কোনো নীতি বিরোধিতা করতে হয় তো সংসদে করুন। সংসদ থেকেই তো সারা দেশের মানুষ জানতে পারবে যে আপনারা বিরোধিতা করছেন। রাস্তায় নেমে চিল্লালেই সবকিছু পাওয়া যায় না, তার জন্য সঠিক পদ্ধতি অবলম্বন করতে হয়। আমাদের ভারতবর্ষ এত বড় একটা রাষ্ট্র, এমন কোনো মাস নেই যে ভারতবর্ষে কোনোদিন নির্বাচন না হয়। কিন্তু কংগ্রেসের সিট নেই, কংগ্রেসের বিলকুল পায়ের নিচের যে মাটি সেটা সরে গেছে, তারপরেও কিন্তু তারা কিন্তু নির্বাচন বহিষ্কার করে না। কোনো পার্টি নির্বাচন বহিষ্কার করে না। কেন করে না? যে নির্বাচন বহিষ্কার করলে তারা আর কোনোদিন এই ভারতবর্ষের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তো বিএনপি যেটা করছে সেটা সঠিক নয়। বিএনপিকে নির্বাচন অংশগ্রহণ করা উচিত এবং সংসদ ভবনে বসে সরকারের বিরোধিতা করা তাদের দায়িত্বের ভিতর থাকে। কিন্তু গভর্নমেন্ট প্রপার্টি আর পাবলিক প্রপার্টি ড্যামেজ করার অধিকার বিএনপিকে কে দিয়েছে? কে দিয়েছে? তাই বলছি, সরকারের পক্ষ বিপক্ষ দুটোই থাকে। যতটা মজবুত সরকার হয় তার থেকে বেশি মজবুত হতে হয় বিপক্ষ দলকে। তাহলেই তো সেখানে তর্ক বিতর্কের মাধ্যমে সঠিক রেজাল্টটা বেরিয়ে আসতে পারে, সঠিক ডিসিশনটা নিতে পারে সরকার, যে তার নীতি জনগণের পক্ষে যাচ্ছে না তার নীতি জনগণের বিপক্ষে যাচ্ছে। এটা তো বাংলাদেশ করছে না, বাংলাদেশের বিএনপিরা করছে না। এখন সরকার যদি এই আন্দোলন দাবানোর চেষ্টা করে তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনা হবে, তার সরকার হবে, তার সাপোর্টাররা হবে। এই যে ভাতের হোটেলের হারুন আছে না, আচ্ছা আর একটা কথা কয়ানি, ওর নাম দিছি উল্টা পাল্টা 69। কেন দিছি সেটা কয়ানি। এই যে গুচ্ছি ব্র্যান্ডের সোয়েটার না দাম পড়িছে, এটার দাম 1100 পাউন্ড, প্রায় 1.5 লক্ষ টাকা। তো অবশ্য হারুন কইতে পারে যে এটা বঙ্গবাজার থেকে কিনেছি। হ্যাঁ, হারুন টাকা হয়েছে কিন্তু রুচি হয় নাই, ও জানি না কেমনে সোয়েটার পরতে হয়। এটারে কয় ক্রু নেক সোয়েটার। এইটার উপরে ইনকা করে কলার তুলে দেয় না রে ভাল শুন, কলার সোয়েটারের নিচে থাকে। টাকা হয়েছে, রুচি হয় নাই, স্টাইলও শিখিস নাই। তো আমি ভাবিছিলাম যে ওর কাছে খালি বাংলা সিনেমার নায়িকারা ঝেপে পড়ে।
ওই সিগন্যাল দিছে উল্টা পাল্টা 69, মানে বুঝেছেন তো চালাক আছে। ভাতের হোটেলের হারুন ট্রেনিং করেছে দুবাই গিয়া, নিজের প্রোফাইল আবার শেয়ার দিছে, এই যে দেখেন। তো কার ট্রেনিং করেছে জানেন? কোরসাইট সিকিউরিটি কোম্পানির সার্ভাইলেন্স যন্ত্রপাতি পরীক্ষা করিচ্ছে। তার মানে বাংলাদেশ সরকার এই কোরসাইট কোম্পানির সাথে সরাসরি কাজ করিচ্ছে। এই কোরসাইট কোম্পানি কে, কারা? এইটা শায়দ দেখান, ওদের ওয়েবসাইট দেখান। আগে দেখায় না যে ওক যে দেখে দিচ্ছে, হারুন যে দেখে দিচ্ছে, ওই লোকটা ওর টি শার্টের লোগোটা দেখান, আর লোগোটার সাথে মিলায় দেখান কোরসাইট কোম্পানির ওয়েবসাইট। দেখেছেন? এটা ইসরায়েলি কোম্পানি। তো এইটা কি নিছে হাসিনা হারুনিক দিয়া। এই যুদ্ধেও, এই যে গাজার যে যুদ্ধ, এই যুদ্ধেও কোরসাইটের এই টেকনোলজি ইউজ করিচ্ছে ইসরায়েল, যেটা হারুন শিখিচ্ছে। দেখেন, ও ক্ষমতায় থাকার জন্য যে কোনো কিছু করতে পারে। ওরা ইসরায়েলের ইয়ার দোস্ত, ইসরায়েলের সাথে ব্যবসা করে। ইসরায়েলের সাথে তো ব্যবসা করার কথা না, বাংলাদেশের তো পক্ষে তো ইসরায়েলের কাছ থেকে কোনো কিছু কেনাই সম্ভব না। ওর সাথে আমাদের কোনো কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নাই। তার মানে এই হাসিনা ইসরায়েলকে টাকা দিচ্ছে, যেই টাকা দিয়া ইসরায়েল অস্ত্র কিনিচ্ছে, আর সেই অস্ত্র দিয়া গাজায় বোমা ফেলিচ্ছে। হাসিনার হাতে গাজার রক্ত লেগে আছে, ফিলিস্তিনিদের রক্ত। এই দলটা তো আমি কইছি জাউরার জাউরা, এটা শয়তানের আখড়া। এগুলো যাই না, এদের দলের রাজনীতি করে মানুষ। এবং আওয়ামী লীগ যারা করিচ্ছেন, আপনারা মনে রাখেন, গাজার প্রত্যেকটা নিহত শিশু, মহিলার রক্ত আপনাদের হাতে লেগে আছে। ওর লগে পদে পদে ইসরায়েলের পীড়িত, আর কয় বিএনপি গাজা নিয়ে কিছু কয় না। তুই কেমনে ইসরায়েলের পণ্য কিনিস? ইসরায়েলের সাথে তো আমাদের কোনো বাণিজ্যিক যোগাযোগই নাই। এবার বুঝেছেন কেন বাংলাদেশ আর একটা ফিলিস্তিন হয়ে উঠতেছে? কেন হারুন আর ঠোলা বাহিনী আমাদের সাথে ইসরায়েলি সেনারা যেমন করে গাজার ফিলিস্তিনিদের সাথে আচরণ করে, ঠিক তেমন আচরণ করে? কেন করে? কারণ ওদের কাছ থেকে ট্রেনিং পেয়েছে। তো তারপরে আমাদেরকে গাজা নিয়ে অভিযুক্ত করে সে মনোযোগ ঘুরে দেয়। ওই যে কইছি না, ডিফ্লেকশন। কেন করে সেটা আসিছি। অনেক ইসলামিক দেশ রয়েছে এখনো পর্যন্ত ইসরায়েলকে মান্যতাই দেয়নি। তারা মনেই করে না যে ইসরায়েল নামে পৃথিবীতে কোনো একটা দেশ আছে। এমনকি রাজনৈতিক ও বাণিজ্যিক কোনো সম্পর্কও রাখে না তারা। বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ইরাক, কাতার, এই সমস্ত রাষ্ট্র, যেখান থেকে ইসলামিক ধর্ম প্রচার হয়েছে, যেখান থেকে ইসলামিক ধর্ম দুনিয়ায় এসেছে, সেই সৌদি আরব, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, তারা কিন্তু ইসরায়েলের সাথে দোস্তি করছে। কিন্তু পাকিস্তান, বাংলাদেশের মতো কনভার্ট মুসলিম রাষ্ট্র, তারা কখনোই ইসরায়েলকে মানতে রাজি নয়। ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে তারা প্রস্তুত। কনভার্ট তো, এই জন্য এই পাকিস্তান, বাংলাদেশ, এদের ডিএনএ যদি পরীক্ষা করা হয় তাহলে কিন্তু হিন্দুদের ডিএনএ বেরিয়ে আসবে, এটাই সত্য। কিন্তু এরা এই যে কনভার্ট হয়ে মুসলিম হয়েছে, এরা কিন্তু মানতে রাজি নয়। দেখুন, এক পিনাকি বাবু, সে মানে হিন্দু ব্রাহ্মণের সন্তান হয়ে সে কিভাবে হিন্দুদের বিদ্বেষ বা হিন্দুদের প্রতি আক্রমণ চালিয়ে যায়। এটাই তো যুগ, এটাই। শুধু পিনাকি বাবুর ওই আগাটা কাটার বাকি আছে, আর ওই জালিদার টুপিটা পরা বাকি আছে। বাকি সবকিছুই তার আত্মা থেকেই সে একজন মুসলিম। তাকে ব্রাহ্মণ সন্তান বলে আখ্যায়িত করলে হয়তো ব্রাহ্মণ সন্তান যারা আছে তাদেরকে অপমান করা হবে। আমি সেটা করতে চাই না, বুঝছেন? আপনি কেটে নেবেন। ইসরায়েলকে তো অনেক দেশই এখনো পর্যন্ত মান্যতা দেয়নি, তাতে ইসরায়েলের কিচ্ছু যায় আসে না। তবে একটা বিষয় লক্ষ্য করবেন, যে সমস্ত মুসলিম দেশ নিউক্লিয়ার বম নিয়ে গর্বিত, বিশেষ করে পাকিস্তান, সেই পাকিস্তানকে পিনাকি বাবু আপনি একটু বলে দেবেন রিসার্চ করে যে এই নিউক্লিয়ার বম এর জনক কে, কে তৈরি করেছিল প্রথমে? একজন ইহুদি। বুঝতে পারছেন? মনে রাখবেন, একজন ইহুদি তৈরি করেছিল। আর ইহুদির মাথা যে কতটা শার্ক সেটা কিন্তু পৃথিবী জানে। ইসরায়েলে মানুষ তারা নতুন নতুন টেকনোলজি তৈরি করতে জানে। তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ তো হামাস চালু করেছে রে ভাই। যে আমেরিকার
ভয় দেখিয়ে ভারতকে হুঁশিয়ারি করছিলেন, যে আমেরিকাকে নিয়ে ভয় দেখিয়ে চীনকে হুঁশিয়ার করছিলেন, সেই আমেরিকায় আজ আপনার এত অপ্রিয় হয়ে গেছে, অখাদ্য হয়ে গেছে পিনাকি বাবু। কেন? আপনার মনোকামনা পূর্ণ হয়নি তাই? আপনি আর কি কি বলতে পারেন সেটা তো আমরা অবশ্যই জানি। আগামী দিনে আপনি আরো অনেক কিছু বলবেন সেই আমেরিকাকে নিয়ে, যে আমেরিকাকে নিয়ে আপনারা এতদিন বড়াই করছিলেন। পৃথিবীতে যত যুদ্ধের কারণ, যত যুদ্ধের মূলে একমাত্র আমেরিকা। তার কারণ আমেরিকা তার যে হাতিয়ার সেটা তো বিক্রি করবেই, তার জন্য তো সে বাজার তৈরি করবেই। আপনারা মনে করছেন আমেরিকা সবার প্রিয়, কিন্তু না, ভারতের অতটা প্রিয় না। ভারত বোঝে যে আমেরিকার পিছনে বা আমেরিকার উদ্দেশ্যটা কি, তাদের পিছনের যে মুখোশটা কি সেটা কিন্তু ভারত বোঝে। এই জন্যই ভারত কখনোই আমেরিকার কথায় কোনো কাজ করে না। আমেরিকাকে তো কোনো তোয়াক্কাই করে না মোদী সরকার। আমাদের যেটা করছে সেটা ঠিকই করছে আমার হিসাবে। এখন কোনো মানে ঘৃণার সময় নয়, এখন কোনো যুদ্ধের সময় নাই, এখন একে অপরের হাত ধরে আগে বাড়ার সময়। বাংলাদেশ বা ইসলাম কান্ট্রি, যে কোনো কান্ট্রি ইসরায়েলের প্রতি নফরত আর ঘৃণা বা কোনো পোস্টার ছাপালেই যদি যুদ্ধের সমাধান হয়ে যেত, তাহলে তো সবাই এই পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়তো। ইসরায়েল যেটা করবে সেটা করবেই, এবং তার বাঁচার অধিকার আছে। হামাসের মতো একটি সন্ত্রাসী দল বা একটি সন্ত্রাসী গুটকে শেষ করার অধিকার ইসরায়েলের আছে। ইসরায়েল তো প্যালেস্টাইনের কোনো সাধারণ জনগণের উপর আক্রমণ করছে না, কিন্তু যুদ্ধের আজ সবার উপর এসেই পড়ে, তেমনটাই হয়েছে। হাসিনারে কে বসাইছে? ইন্ডিয়া বসাইছে। ইন্ডিয়ার যে ইসরায়েল পলিসি সেটারে হাসিনার অনুসরণ করতে হবে, না কইরা উপায় নাই তার। তাহলে ইন্ডিয়ার ইসরায়েল পজিশন কি? জাতিসংঘে যে গাজার মানবিক সাহায্যের প্রস্তাব ছিল সেটা ভোট দানে বিরত থাকিছে ইন্ডিয়া। তার মানে গাজায় অব্যাহত বোমা বর্ষণের পক্ষে আর গাজার মানুষদের ক্ষুধায় মইরা ফেলার পক্ষে দাঁড়াইছে সে। শুধু তাই না, ইন্ডিয়ানরা আইডিএফ ইসরায়েলি সেনাদের সাথে যুদ্ধ করিচ্ছে। এই যে দেখেন, এরপরে কি হয়েছে? ফিলিস্তিনিদের বিরুদ্ধে সারা দুনিয়ায় যে অপপ্রচার চালানো হয়েছে না, তার কেন্দ্র ছিল ইন্ডিয়া। এই প্রপাগান্ডা চালাইছে একা হাতে ইন্ডিয়া। এমনকি ফিলিস্তিনিদের তো ইসরায়েল চাকরিচ্যুত করছে, অনেক ফিলিস্তিনি কাজ করতো ইসরায়েলে, চাকরিচ্যুত করছে, সেখানে ফাঁকা হয়েছে, সেই ফাঁকা জায়গা নিছে ভারতীয়রা। এই সময়েও ইসরায়েল থেকে অস্ত্র কিনেছে ইন্ডিয়া, যা ইসরায়েলকে আর্থিকভাবে লাভবান করেছে। সেই অস্ত্র ইন্ডিয়া পাঠায় বাংলাদেশের সীমান্তে, সেইগুলি চলে নিরস্ত্র বাংলাদেশিদের উপরে। এই যে ইন্ডিয়া বোমা মারার ড্রোন পাঠায় ইসরায়েলে, যে ড্রোন দিয়া গাজায় বোমা ফেলা ইসরায়েল। তবে মোদির এই হিন্দুত্ববাদী প্রপাগান্ডা আর ইসরায়েল সমর্থনের পরেও ভারতবাসীর উপরে আমাদের সব আস্থা শেষ হয়ে যায় নাই। কারণ এই যে দেখেন, কলকাতার মুসলমানরা ইহুদিদের সিনাগোগের নিরাপত্তা দিতেছে। এর কারণ পশ্চিমবঙ্গ এখনো হিন্দুত্ববাদীদের কবজায় যায় নাই। আমাদের অভিনন্দন কলকাতার নাগরিকদের এই অভূতপূর্ব উদাহরণ সৃষ্টি করার জন্য। এই যে দেখেন, কেরালায় বিশাল র্যালি হয়েছে ফিলিস্তিনের পক্ষে। এটাও একটা কারণ যে ওইখানে কমিউনিস্টরা ক্ষমতায়, হিন্দুত্ববাদীরা ওইখানে এখনো দাঁত বসাইতে পারে নাই। দেখেন, যেখানে হিন্দুত্ববাদী বিজেপি জিতেছে সেখানেই এরা জায়নবাদীদের সাথে মিশে গেছে। যেখানে জিততে পারে নাই সেখানে ভারতবাসী ফিলিস্তিনিদের পক্ষে আছে। তো আওয়ামী লীগ কেন কেরালার মতো একটা র্যালি করতে পারে না? ইন্ডিয়ায় যেটা হইতে পারে একটা রাজ্যে, সেটা ইন্ডিয়ার অঘোষিত রাজ্যে হাসিনা কেন করতে পারে না? কারণ কেরালার জনগণের ভোটে ওরা জিতে আসিছে, আর হাসিনা ক্ষমতায় আছে মোদির আশীর্বাদে। এই জন্যই পারে না। মোদি যা চায় সেটাই তারে করতে হবে। তো এখন আমরা কি করতে পারি? পিনাকি বাবু, এটা আর বলবেন না। ভারত সবসময় তার স্টেটমেন্ট দিয়েছে, ভারত প্যালেস্টাইনের জনগণ, প্যালেস্টাইনের গভর্নমেন্টের সাথে, কিন্তু হামাসের সাথে নয়। হামাস একটা সন্ত্রাসী গুড, এটা সবসময় মাথায় রাখবেন। ইসরায়েলের উপর 5,000 রকেট হামাসি ছুড়েছিল।
তাতে ইসরায়েলের জনগণের ক্ষতি হয়েছে, ইসরায়েলের মানুষ মারা গেছে। আপনি বলছেন যে ভারতীয়রা ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে। ভারতীয় একজন মূল নাগরিক, সে যখন ইসরায়েলের নাগরিকত্ব নিয়েছে, সে যখন ইসরায়েলের নাগরিক হয়েছে এবং ইসরায়েলের সৈনিকে ভর্তি হয়েছে, তার কর্তব্য সেই ইসরায়েলের হয়ে যুদ্ধ করা। একজন সৈনিকের যে কর্তব্য, সেই কর্তব্যই পালন করেছে, তার বেশি কিছু নয়। এটা নয় যে ভারতের নাগরিক ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে। ইসরায়েল প্যালেস্টাইনের যে জনগণ, সাধারণ জনগণ, তাদেরকে চাকরি দিয়েছে, তাদেরকে খাবার দিয়েছে, তাদেরকে অর্থ দিয়েছে, সবকিছু দিয়েছে, সব সুযোগ সুবিধা দিচ্ছিল ইসরায়েল। কিন্তু হামাস নামের এই হায়নাদার যারা সন্ত্রাসী গুট, তারা সব কিছু নষ্ট করে দিয়েছে। প্যালেস্টাইনের যে সর্বসাধারণ মানুষ, তাদেরকে জীবনের ঝুঁকিতে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এটাই সত্য। আপনি বলছেন কেরালার কথা, কেরালা সে করতেই পারে। ভারতে আন্দোলন করার অধিকার সবার আছে। ফ্রিডম অফ স্পিচ ভারতে এখনো মজুদ রয়েছে। কিন্তু বাংলাদেশের বিএনপিরা কেন করেনি? যে আওয়ামী লীগরাই করতে হবে, তো বিএনপিরা কি করছিল? পোস্টার ছাপিয়ে রাস্তায় রাস্তায় চিল্লাতো, ইসরায়েলকে বয়কট করত। কেন করছে না? ভারত ফিলিস্তিনের জনসাধারণের মাঝে খাবার তুলে দিয়েছে, মেডিসিন পাঠিয়েছে, ডাক্তার পাঠিয়েছে, সবকিছুই করেছে, ইনফ্যাক্ট এখনো দিচ্ছে। এটা আপনি না বললেও বিশ্বের সবাই জানে। এখানে আপনি ভারতকে কেন দোষ দিচ্ছেন? আর ভারতের হিন্দুত্ববাদী মোদি 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 করে দেখবেন আপনার যেন হার্ট অ্যাটাক না হয়ে যায়। বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগ ঠিকই বলে আগামী দিনে বাংলাদেশকে গাজা তৈরি করতে চায় বিএনপি, জামায়াত। আর এতদিন যদি এরা সরকারে থাকতো, তাহলে ভারত বাংলাদেশের মধ্যে হয়তো যুদ্ধ শুরু হয়েও যেত। আর ভারত তার দেশকে সুরক্ষা রাখার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে, অনেক দূর পর্যন্ত, এমনকি সৈন্য আগ্রাসনও করতে পারে ভারত। এটাও মাথায় রাখবেন। আমরা যদি আমাদের নীতি ফিলিস্তিনের পক্ষে তৈরি করতে চাই, তাহলে আমাদের হাতে নিজেদের ক্ষমতা নিতে হবে। কোন পরাশক্তির আশীর্বাদে না, কোন পরাশক্তির সাহায্যের আশায় না। ইন্ডিয়ার দাসানুদাস হাসিনা মোদি যা চাইবে তাই করবে। আমাদের যদি ফিলিস্তিনের পক্ষে কিছু করতে হয়, তাহলে আমাদের হাতে ক্ষমতা চাই। বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে চাই। আর আমাদের যদি হাসিনার এই ফ্যাসিস্ট শাসনকে হটাইতে হয়, তাহলে এই শাসনের মূলে আঘাত করতে হবে, যে এখান থেকে পুষ্টি নেয়া হাসিনার শাসন টিকে আছে। সেই মূলটা কি? সেই মূলটা হইতেছে মোদির ভারত। হাসিনা হচ্ছে টিবির কাশির মতো, উপসর্গ, রোগ না। কাশির ওষুধ দিয়ে যক্ষা ভালো হবে না, যক্ষার চিকিৎসা দিলে কাশি এমনিতেই যাবে। যক্ষার চিকিৎসা হচ্ছে মোদির ভারতকে আঘাত করা। তাই আমাদের কি করতে হবে? এই ভারতীয় পণ্য বয়কটের লড়াইয়ে সর্বশক্তি প্রয়োগ করতে হবে। নূরের দল প্রত্যক্ষভাবে এই লড়াইয়ে মাঠে নামিছে, আমরা তাকে স্বাগত জানাই। সে আমাদের ভাই, তার পাশে থাকবেন। আজকে একটা চমৎকার ফিডব্যাক দিই। আমাকে এক ক্ষুদ্র ভাতা আমার ইনবক্সে পাঠাইছে, যে বরিশাল থেকে। তো কইতেছে যে উনার বউ বরিশালে একটা নাম করা মোহনা ডিপার্টমেন্টাল স্টোরে গেছিল রমজান মাসে বাজার করতে। খুশির বিষয় হচ্ছে যে উনার অজান্তেই দু একটা ইন্ডিয়ান প্রোডাক্ট চায় বসছিল, কিন্তু দোকানের মালিক সে বললো যে ইন্ডিয়ান প্রোডাক্ট চাচ্ছেন কেন? আমাদের দেশে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে। তো আমার বউ সব আমাদের বাংলাদেশে প্রোডাক্ট আনছে। তার মধ্যে আরেকটা ভালো জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেকটা বাংলাদেশি প্যাকেটের গায়ে লেখা এটি বাংলাদেশের পণ্য। তাতে আমাদের চিনতে খুব সহজ হয় কোনটা বাংলাদেশি পণ্য আর কোনটা ইন্ডিয়ান পণ্য। আমি বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রিকে, শিল্পপতিকে আমি বলি, আপনার পণ্যের গায়ে বাংলাদেশি পণ্য এটা বড় করে লেখেন। যদি আপনারা লিখে দেন দেশি পণ্য কিনে হওয়া ধন্য, আমরা খুব খুশি হব, আমরা সেটা প্রমোট করব। আরো বড় একটা খুশির খবর, এটা খুব গুরুত্বপূর্ণ, দেখেন এডিটর সাহেব একটু বড় করে দেখান। আরো বড় একটা খুশির বিষয় হচ্ছে দোকানের মালিক একজন হিন্দু ছিল। শেষ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়ায় আছি, বাংলাদেশের হিন্দুরা আমাদের লড়াইয়ে যুক্ত হইতেছে। এর চাইতে আনন্দের বিষয় আর নাই।
আমি অনেক আগে বলছিলাম বাংলাদেশের হিন্দুরা যদি মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে মোদীর হিন্দুত্ববাদের বয়ান পরাজিত হয়ে যাবে। শুধু তাই না, যুগ যুগ ধইরা এই দুই ধর্ম সম্প্রদায় হিন্দু এবং মুসলমান একে অন্যরে অবিশ্বাসের চোখে দেখে আসছে, সেটা দূর হওয়ার বাস্তব ভিত্তি তৈরি হবে। বাংলাদেশের হিন্দুরা যদি ভারতীয় পণ্য বয়কট শুরু করে, আপনি ভাবতে পারছেন ইন্ডিয়া কই দাঁড়াবে? ওদের পুরো হিন্দুত্ববাদী প্রজেক্ট ফেল, ওদের বাংলাদেশ নিয়ে যে নীতি সেটা ফেল। আমি আর একটা জিনিস বলি, আমার অনেকে কন্টেন্ট ক্রিয়েটর আছে না, এনায়েত চৌধুরী তার ভিডিও নিয়ে কথা বলতে বলছে। এনায়েত চৌধুরী যদি আওয়ামী লীগ হইতো আমি তাইলে কনসিডার করতাম, শুধু যদি আওয়ামী লীগ। কিন্তু সে শুধু আওয়ামী লীগ না, সে আরো কিছু। সে কি সেটা আমরা দেখতেছি। অনেকে কয় তার অনেক ফলোয়ার আছে, থাকুক, সে দুনিয়ার সেরা ইনফ্লুয়েন্সার হোক, তাতে আমাদের কি যায় আছে? অমিতাভ বচ্চন রাম মন্দিরের উদ্বোধনে গেছে, ওর ইনফ্লুয়েন্স কি কম? ওর ইনফ্লুয়েন্সার, অমিতাভ বচ্চনের ইনফ্লুয়েন্সার খাতা পুরি আমরা, ইতিহাসের খাতায় তার নাম লেখা থাকবে হিন্দুত্ববাদের লেসপেন্সার হিসেবে। এই এনআইএ চৌধুরী শুধু আওয়ামী লীগ না, সে ভারত ইসরায়েলের সম্মিলিত পজিশনের একজন প্রমোটার। আপনার মনে আছে না, সারা দুনিয়া যখন ইসরায়েলের পণ্য বয়কট করতেছে কি কি ছিল তার মধ্যে? একটা অন্যতম ব্র্যান্ড ছিল স্টারবাকস, তাই না? এই বয়কটের ফলে স্টারবাকস কয়েক মাসে $11 বিলিয়ন লস দিচ্ছে। এই যে দেখেন পত্রিকার খবর। সারা দুনিয়ার মুসলমানরা শুধু না, প্রগতিশীল সব মানুষ স্টারবাকস ত্যাগ করছে, বয়কট করছে। আর এই মাদারবোর্ড এনআইএ চৌধুরী সেই বয়কটের সময় স্টারবাকসের কফি নিয়ে পোজ দেয়, আমাদের বয়কটকে ব্যঙ্গ করে, সারা দুনিয়ার বয়কটকে ব্যঙ্গ করে। ওটা মানুষ, ওর হাতে তো গাজার রক্ত লেগে আছে, ওর হাতে তো ফিলিস্তিনের রক্ত লেগে আছে। ও আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে তো বলবেই, কারণ ও কি বলেন, ও কি যার বিন্দু মাত্র লজ্জা হয় না এই গণহত্যার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের উপহাস করতে? সে একটা জাউরার জাউরা। ওরে সজরে গদাম দেন, দেন একটা সিল মেরা দেন, এডিটার সাহেব জাউরার জাউরা। ওর কন্টেন্ট ক্রিয়েশনের ওর হোকা দিয়ে আন্ডায় দেন, ওরা এক্ষুনি আনসাবস্ক্রাইব করেন। হাসিনার পতনের পরে আমরা এই গণশত্রুদের ব্যবস্থা করব। এতে চিনে রাখেন, ইন্ডিয়া ইসরায়েলের দালালদের ক্ষমা নাই। আর মনে রাখেন, এই ভারতীয় পণ্য বয়কট শুধু আমাদের নাগরিক আর রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ এগিয়ে দেবে তাই না, আমাদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কার্যকর ব্যবস্থা নিতে সাহায্য করবে। মনে রাখেন, ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। সর্বপ্রথম আমি এনায়েত চৌধুরীকে স্বাগত জানাই, তার কারণ পিনাকি বাবুর খুব লেগেছে। তার কারণ বয়কটের বিরুদ্ধে সে আওয়াজ তুলেছে। সে বুঝতে পেরেছে বাংলাদেশে বয়কট আন্দোলনটা কোনদিন কার্যকর হবে না। তার কারণ বাংলাদেশের সেই শক্তি এখনো হয়নি যে কোনো দেশের পণ্যকে বয়কট করতে পারে। কোনো দেশের পণ্যকে বয়কট করতে গেলে প্রথমত সেই দেশেই উৎপাদন করতে হয়। সেই দেশে উৎপাদন হলে অটোমেটিকলি বাইরের দেশের পণ্য বন্ধ হয়ে যাবে, যদি হয় সেই দেশের পণ্যের গুণমান ভালো। এবার আসি সেই হিন্দু দোকানদারের কথায়। ভাই, তা তো দোকানদারি করে খেতে হয়। প্রথমত সে হিন্দু, আর দোকানদারি করতে হয় কাদের মধ্যে? তোমাদের মতো রাজাকার যারা আছে তাদের মধ্যে। তো সেই রাজাকারের হাত থেকে বাঁচতে গেলে তাকে তো স্টেপ নিতে হবে ভাই। সে তো বাংলাদেশেরই নাগরিক, তাকে বাংলাদেশে থাকতে হবে, বাংলাদেশে থেকে সেই মুসলমান ভাইদের সাথে বিজনেস করতে হবে। কিন্তু সব মুসলমান তো একরকম নয়, আছে কিছু রাজাকারের রক্ত এখনো সেখানে, আছে কিছু সেই পাকিস্তানের বিষ রয়ে গেছে সেখানে। এই জন্য তাদেরকে তো দেখে শুনে চলতে হবে। এবার আসি যে বাংলাদেশে যে ভারতীয় পণ্য বয়কট যে ডাক দিয়েছিল তারেক বা ভিপি নূর, সেই ভিপি নূরকে দেখলাম আজকাল বাংলাদেশের রাস্তায় রাস্তায় কি নিয়ে আন্দোলন করছে। কি নিয়ে আন্দোলন করছে? বাংলাদেশের মার্কেটে দ্রব্য মূল্য ঊর্ধ্বমুখী হয়ে গেছে, উপরের দিকেই যাচ্ছে। সেই দ্রব্য মূল্যকে ঊর্ধ্বমুখী থেকে কিভাবে নিম্নমুখী করতে হয় সেটা নিয়ে আজ দেখছি আন্দোলন করছে। এ আন্দোলনজীবী, এ বাংলাদেশের যারা যে আন্দোলনজীবী তাদের উদ্দেশ্যেই আমি বলছি, এই আন্দোলনজীবী না হয়ে
বাংলাদেশকে কিভাবে সঠিকভাবে পথ দেখাতে হয় সেই কাজগুলোই করুন। নির্বাচনে অংশগ্রহণ করুন। তারপর আপনাদের যে রিপ্রেজেন্টার সেটা সংসদে পাঠান, সেখানে বসে সরকারের নীতি বা সরকারের যে বিল আসছে জনগণের জন্য বাংলাদেশের, সেই বিল যদি বাংলাদেশের জনগণের পক্ষে না হয়, বিপক্ষে হয়, বা জনগণের কোনো কাজে না আসে, এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে তার বিরোধিতা করুন। কিন্তু এটা নয় যে আপনি ভারতের পণ্য বয়কট করলেই যে বাংলাদেশের শেখ হাসিনা সরকার পড়ে যাবে বা সরকার আপনাদের কাছে মাথা নত করবে, এটা আপনাদের ভুল ধারণা। কোনোদিন তা সম্ভব নয়। আগামী 5 বছর এই সরকার থাকবে। আপনারা শুধু এই আন্দোলনজীবী হয়েই থাকবেন, তার থেকে বেশি কিছু নয়। ভারতের এতে কোনো সমস্যা নেই। ভারতের পণ্য বয়কট করলে ভারতের কোনো কিছু যায় আসে না। আজ পর্যন্ত ভারতের কোনো মন্ত্রী এই বয়কট নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা হয়নি। আর লাস্টে দুটি কথাই বলবো। ভারত থেকে 50,000 মেট্রিক টন পেঁয়াজ যাচ্ছে, খাবেন। ভারতের পেঁয়াজে ঝাঁজ অনেক বেশি। ভারতের পেঁয়াজ খুব সুস্বাদু, খাবেন। কিন্তু বাংলাদেশে ভারত থেকে 1 লক্ষ মেট্রিক টন চিনিও যাচ্ছে। চিনি দিয়ে শরবত বানিয়ে খাবেন। তাতে বয়কটের আন্দোলনে যে চিল্লাচিল্লি হচ্ছে, এই চিল্লাচিল্লিতে আরো শক্তি পাবেন, এনার্জি পাবেন। কেননা ভারতের চিনি তো খুব স্বাদ, খুব সুস্বাদু, খুব সুন্দর, খুব মিষ্টি, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে, মজা পাবেন। কিন্তু বলছি তো, মজা আছে। পান করে দেখবেন শরবত। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।